হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। নতুন একটি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের পর্ব আজকে আমরা শুরু করছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে ক্লাসে, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন আমরা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য, তো প্রতিদিনের ক্লাসটা তোমরা সময় করে দেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে একটা রাজধানী ভিত্তিক প্রশ্ন। ইরানের রাজধানী কোথায়? ইরান মধ্যপ্রাচ্যের একটা ইসলামিক কান্ট্রি। ইরানের রাজধানীটা কোথায়? বাগদাদ, তেহরান, মক্কা, সানা। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। তেহরান ইরানের রাজধানী। বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। আর সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী। এগুলি সবই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ। ওকে, মনে রাখবে। আচ্ছা, ইরানের মুদ্রার নাম কি একটু জেনে রাখো। ইরানের মুদ্রার নাম কি? সেটা হচ্ছে রিয়াল, হচ্ছে ইরানের মুদ্রার নাম। ওকে, নেক্সট প্রশ্ন। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়? জীবদেহের অতিরিক্ত গ্লুকোজটা কোথায় সঞ্চিত হয়ে থাকে? উত্তর করো। জীবদেহে উৎপাদিত অতিরিক্ত গ্লুকোজটা সঞ্চিত হয়ে থাকে মানবদেহের যকৃতে। যকৃতে এটা গ্লাইকোজেন গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। ওকে, নেক্সট ইজ পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুলিকট লেকটা একটা লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ এটা একটা, এটা কোন রাজ্যে আছে? পুলিকট লেকটা আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ওকে, অন্ধ্র। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পুলিকট হ্রদটা অন্ধ্র এবং তামিলনাড়ু দুটো রাজ্যই হবে, কারণ অন্ধ্র তামিলনাড়ুর সীমান্তে আছে এটা। এটা দুটো অ্যান্সারই হবে এখানে। অপশন এ অ্যান্ড বি, সরি, বি অ্যান্ড সি। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুটি দক্ষিণ ভারতের পাশাপাশি দুটি রাজ্য। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত হচ্ছে পুলিকট হ্রদটি। বেঙ্গল গ্যাজেট কোন ধরনের প্রথম পত্রিকা ছিল? কোন ধরনের পত্রিকা ছিল বেঙ্গল গ্যাজেট? বলো। বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি ছিল কি ধরনের পত্রিকা? মনে রাখবে, বেঙ্গল গ্যাজেটটা ছিল ভারতের ইংরেজি সংবাদপত্র। কেমন ইংরেজি সংবাদপত্র? প্রথম ইংরেজি সংবাদপত্র ছিল, বা সমগ্র ভারতের পত্র পত্রিকার ইতিহাসে প্রথম কিন্তু সংবাদপত্র ছিল এই বেঙ্গল গ্যাজেটটা। বেঙ্গল গ্যাজেট পত্রিকার এটা প্রকাশিত কবে হয় একটু জেনে রাখবে তোমরা। প্রকাশিত হয়েছিল কবে এবং প্রকাশক বা সম্পাদক কে ছিল? এটা প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে, এবং বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রকাশক ছিলেন জেমস আগস্ট হিকি। এই পত্রিকার প্রকাশক ছিলেন। নেক্সট কোশ্চেন। কোনটি অ্যাকশনের অংশ নয়? অ্যাকশনের অংশ নয় কোনটি? আচ্ছা, অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে নিউরনের একটা অংশ। নিউরনটা আবার কি? নিউরন হচ্ছে স্নায়ুর একটা অংশ। আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুর গঠনগত গঠনগত ও কার্যগত একক হচ্ছে একক নিউরন। সেই নিউরনের দুটি অংশ থাকে। নিউরনটা দুটি অংশে বিভক্ত। নিউরনের দুটি অংশ হচ্ছে, একটা ডেনড্রন এবং আরেকটা হচ্ছে তোমার অ্যাক্সন। এর মধ্যে কোনটি অ্যাক্সনের অংশ নয়? সেটা হচ্ছে নিজাল দানা। এটা ডেনড্রেনের অংশ, কিন্তু এটা অ্যাকশনের অংশ নয়। অ্যাকশন সেটা যেটা এরকম দণ্ড আকারে থাকে, সেটাকে অ্যাকশন বলা হয়। আর যেটা এরকম
তোমার গোল আকৃতির হয়ে থাকে, সেটাকে ডেনড্রাইন বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? ভিটামিনকে তার দ্রবীভূত হওয়ার দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত কিছু ভিটামিন হয়ে থাকে, কিছু ভিটামিন হয় ফ্যাটে দ্রবণীয়। সো এর মধ্যে কোনটি ফ্যাটে দ্রবণীয় আর কোনটি জলে দ্রবণীয়? মনে রাখবে ভিটামিন বি, সি এবং পি এই সমস্ত ভিটামিনগুলি জলে দ্রবণীয়। ওকে, আর ফ্যাটে দ্রবণীয় কোনগুলি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহী ছিলেন কে? আচ্ছা, এর মধ্যে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিলেন কোন ব্যক্তি প্রথম? ব্যক্তিগত সত্যাগ্রহকারী ব্যক্তি ছিলেন প্রথম আচার্য বিনোবা ভাবে। বিনোবা ভাবে 1940 শতাব্দী নাগাদ, 1940 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিলেন এবং তিনি একজন অহিংস ব্যক্তি ছিলেন। সো তিনি এই সত্যাগ্রহটা করেন। এছাড়া তিনি কিন্তু ভূদান আন্দোলন করেছিলেন পরবর্তী সময়ে, ভূদান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্ড তাকে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি ভারতীয়দের মধ্য থেকে প্রথম ব্যক্তি যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, এটাও একটু মনে রাখবে। প্রতি বছর কোন তারিখে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয়? নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? ইনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন, প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। ওকে, সো নেলসন ম্যান্ডেলা ইনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তান পেয়েছেন। তো বিভিন্ন কিন্তু সম্মানে তিনি ভূষিত হয়েছেন। ইনি কি করতেন? নেলসন ম্যান্ডেলা ইনি অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন প্রথমে, তিনি একজন তোমার শান্তিপূর্ণ আন্দোলনকারী ছিলেন। নেলসন ম্যান্ডেলা প্রাথমিকভাবে তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন। কৃষ্ণাঙ্গ তোমার হচ্ছে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ বর্ণ বৈষম্য হতো দক্ষিণ আফ্রিকাতে তৎকালীন সময়ে, তার বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলন করেন এবং তিনিই হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন তিনি। সো নেলসন ম্যান্ডেলার জন্মদিনে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 18ই জুলাই তার জন্মদিন। নিচের কোন দেশের দ্বৈত নাগরিকত্ব আছে? ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব কোন দেশে আছে? দ্বৈত নাগরিকত্ব কোন দেশে আছে? ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড। রাইট অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব আছে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে দুই ধরনের শাসন ব্যবস্থা দেখা যায়। এখানে তোমার হচ্ছে স্থানীয় যে প্রাদেশিক রাজ্য আছে সেখানকার একটা আলাদা নাগরিকত্ব থাকে এবং একটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা নাগরিকত্ব থাকে। ভারতের ক্ষেত্রে কিন্তু আলাদা। ভারতও কিন্তু যুক্তরাষ্ট্র, ভারতও কিন্তু একটা, সেখানে ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, রাজ্যগুলো মিলে তো একটা রাষ্ট্র তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতে তবুও একক নাগরিকত্ব আছে। ঠিক আছে, সিমিলারলি পাকিস্তান, বাংলাদেশ বা আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে এগুলো কিন্তু একক নাগরিকত্ব স্বীকৃত আছে। আর ইংল্যান্ডেও একক নাগরিকত্ব আছে, কারণ এই ব্রিটেন থেকেই কিন্তু ভারতে একক নাগরিকত্বের ধারণাটা গৃহীত হয়েছিল। জাম তত্ত্ব মতবাদ প্রবর্তন করেন কে? জাম তত্ত্ব মতবাদের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ওয়েইসম্যান। ডিয়ার স্টুডেন্টস, আজকের হোমওয়ার্ক এটা, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? কমেন্ট করে এটার উত্তর সকলে জানিয়ে যাবে। সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটি অবস্থিত আছে? আশা করব তোমরা সকলে এই প্রশ্নটির সঠিক উত্তর আজকের এই কমেন্টে করে যাবে। কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন কে? কালাজ্বর এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া বা এটাকে আমরা আদ্য প্রাণী বলি, বা আদ্য প্রাণী ঘটিত রোগ।
এই রোগটা প্রোটোজোয়া দ্বারা ছড়িয়ে থাকে এবং এই রোগটার বাহক হচ্ছে মাছি। বালি মাছি কিন্তু কালাজ্বরের বাহক, ঠিক আছে, মাছি দ্বারা ছড়িয়ে থাকে এটা। সো এই কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে একজন ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইনি কিন্তু কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেছিলেন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? ভাকরা নাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। যেটা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে বিস্তৃত আছে। সো ভাকরা নাঙ্গাল এই পরিকল্পনাটা কোন নদীর উপরে নির্মিত হয়েছে? এটা সিন্ধুর উপনদীগুলোর মধ্যে একটা উপনদী হচ্ছে শতদ্রু বা সতলুজ। এই নদীর উপরে কিন্তু নির্মিত হয়েছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। রাসবিহারী বসু তিনি এটা দক্ষিণ এশীয় মহাদেশ, আমাদের যে এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চল আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে কিন্তু প্রথম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগটাই কিন্তু আমাদের তোমার যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাতে মার্চ করে গেছিল। ওকে, কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? আচ্ছা, জাতীয় পতাকা, ভারতের যে জাতীয় পতাকাটা আছে, এটা কবে গণপরিষদে গৃহীত হয়েছিল? কমেন্ট করো এটা। আচ্ছা, যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও। ডিয়ার স্টুডেন্টস, ক্লাসটি কেমন লাগছে? আজকের একটু বেশি প্রশ্ন করাবো, সকলে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ভারতের জাতীয় পতাকা, ভারতের যে বর্তমান জাতীয় পতাকা আছে এর নকশা কে তৈরি করেন? পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কায়া। নকশা প্রস্তুত করেন। ওকে, এবারে দেখো, এই যে জাতীয় পতাকা এটা গণপরিষদে কবে গৃহীত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 22শে জুলাই 1947-এ গৃহীত হয় এবং 15ই আগস্ট তোমরা নিশ্চয়ই জানো আমাদের জাতীয় পতাকাটা কিন্তু উদ্বোধন বা জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়েছিল স্বাধীন ভারতে 1947-এ। টাটা আয়রন অ্যান্ড স্টিল কারখানাটি কোথায় আছে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটাকে আমরা টিসকো বলে থাকি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। মনে রাখবে টাটা আয়রন অ্যান্ড স্টিল এই যে কোম্পানি বা কারখানা, এটা হচ্ছে ভারতের ভারতের প্রথম বেসরকারি বেসরকারি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওকে, ভারতের প্রথম বেসরকারি টাটা হচ্ছে কোম্পানি। এই কোম্পানিটা স্থাপিত হয়েছিল 1907 সালে। টিসকো কবে এস্টাবলিশ হয়? 1907 সালে। কোথায় আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি? এটার স্থান হচ্ছে জামশেদপুরে, এটা অবস্থিত ঝাড়খণ্ডের। এই কারণে কিন্তু জামশেদপুরকে স্টিল সিটিও বলা হয়, জামশেদপুরকে স্টিল সিটি নামে ডাকা হয়। এবারে দেখো, এই টিসকো এটার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? এটা টাটা গ্রুপ কর্তৃক এটাকে ওন করা হয় এবং এই যে টাটা গ্রুপ এটার প্রতিষ্ঠাতা ছিলেন কে? জামশেদজি টাটা, তাই না? সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা জামশেদপুরে অবস্থিত আছে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুর ঝাড়খণ্ডে আছে।
ডিয়ার স্টুডেন্টস, বেস্ট চাকরির প্রিপারেশন নিতে তোমরা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে ভর্তি হতে পারো। যারা রেলওয়েকে ফোকাস করছো পরীক্ষার জন্য, এখানে ভর্তি হলে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস এবং সমস্ত বিভিন্ন ফিচার্সের মাধ্যমে ক্লাস করতে পারবে। অভিজ্ঞ টিচাররা এখানে তোমাদের ক্লাস করাবেন প্রতিনিয়ত। সেখানে কিন্তু দুর্দান্ত ক্লাস হচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা এখনো ভর্তি হওনি অবশ্যই কিন্তু তারা ভর্তি হয়ে যাবে আমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে। নেক্সট প্রশ্ন, একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় কতটা? একটি মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কতটা? জোয়ার কিভাবে হয়? পৃথিবীর আবর্তন গতি এবং চাঁদের আকর্ষণের কারণে কিন্তু হয়ে থাকে জোয়ার ভাটা, তাই না? সো জোয়ার যখন একদিকে জোয়ার হয়, যেদিকে তোমার পৃথিবী, ধরো এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর যেদিকে চন্দ্র অবস্থান করবে সেই দিকে কিন্তু মুখ্য জোয়ার হবে, ঠিক তার প্রতিবাদ দিকে কিন্তু গৌণ জোয়ার হয়। সো একটা স্থানে, মানে এই স্থানে যদি এখন মুখ্য মুখ্য জোয়ার হয়, তাহলে গৌণ জোয়ার আবার এই সময়, মানে যখন এই চাঁদটা এই দিকে যাবে তখন গৌণ জোয়ার হবে আবার তার প্রতিবাদ স্থানে। সো এই গৌণ জোয়ারটা সেম স্থানে কখন হবে? অ্যান্সার হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু একই স্থানে তোমার গৌণ জোয়ার দেখা যাবে। ওকে, গৌণ জোয়ার দেখা যাবে 12 ঘন্টা 26 মিনিট ব্যবধানে। আর যদি বলা হয় মুখ্য জোয়ার, দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান কতটা? মনে রাখবে, দুটি মুখ্য জোয়ারের মধ্যে মধ্যে সময়ের ব্যবধান কতটা? সেটা হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। এশিয়ার বুলবুল কাকে বলা হয়? এশিয়ার বুলবুল নামে কে পরিচিত? বলো। দারুণ একটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। এশিয়ার বুলবুল নামে পরিচিত হচ্ছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে এশিয়ার বুলবুল বলা হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তরাখণ্ড। চা আমাদের ভারতে কিন্তু প্রচুর পরিমাণে কনজাম্পশন করা হয়, চা কিন্তু খাওয়া হয়ে থাকে, তাই না? অনেকেরই সকাল চা ছাড়া কিন্তু শুরু হয় না, অনেকের বিকাল কিন্তু চা ছাড়া গড়ায় না। সো এই যে চা, চা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, এই চায়ের উৎপাদন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হয়? সবচেয়ে বেশি টি প্রডিউস করে থাকে অসম রাজ্য। আমাদের পশ্চিমবঙ্গেরও দার্জিলিং অঞ্চলে চা হয়ে থাকে, উত্তরবঙ্গে। সেই পশ্চিমবঙ্গের চা কিন্তু ভারতের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ চা উৎপাদনের নিরিখে। নিম্নের কে নির্বাচিত না হয়েও অফিসে থাকতে পারেন? কেউ এখানে একজন ব্যক্তি, তিনি নির্বাচিত না হয়েও তার পদ বা তার অফিসে কিন্তু থাকতে পারেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা এদের কেউ নন। কে থাকতে পারেন বা কেউ হয়তো নয়? অ্যান্সারটা কি হবে? দেখো, সঠিক উত্তর হচ্ছে এখানে নির্বাচিত না হয়েও কিন্তু প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন, কিন্তু তার একটা সময় আছে, 6 মাস পর্যন্ত থাকতে পারেন। 6 মাস পর্যন্ত তিনি নির্বাচিত না হয়েও পদে থাকতে পারেন। প্রধানমন্ত্রী যেমন 6 মাস পর্যন্ত পদে থাকতে পারেন, তেমন মুখ্যমন্ত্রীও কিন্তু 6 মাস পর্যন্ত, তিনি কোনো পদপ্রার্থী না হয়েও তিনি কিন্তু 6 মাস পর্যন্ত, সরি, তিনি কোনো কক্ষের সদস্য না হয়েও, বিধানসভার সদস্য না হয়েও কিন্তু তিনি 6 মাস পর্যন্ত পদে থাকতে পারেন, মুখ্যমন্ত্রীও। সো কিন্তু এদের 6 মাসের মধ্যে কোনো একটা স্থান থেকে কিন্তু জিতে আসতে হবে, বা তাদের লোকসভা অথবা অন্য কোথাকার রাজ্যসভা বা বিধানসভার কিন্তু সদস্য হতে হয়, ঠিক আছে? প্রধানমন্ত্রীর ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সদস্য হতেই হবে, আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বিধানসভার সদস্য নির্বাচিত হতে হবে। কত সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়? আচ্ছা, লোদি বংশ সুলতানি যুগের শেষ বংশ। সুলতানি যুগে যে বংশগুলো শাসন করেছে তাদের মধ্যে শেষ যে বংশটা সুলতানি যুগে শাসন করেছিল সেটা হচ্ছে লোদি বংশ।
লোদি বংশটা প্রতিষ্ঠিত হয়েছিল 1451 সালে। আর লোদিরা মনে রাখবে এরা ছিল আফগান আফগান শাসক ছিল তারা। দিল্লিতে শাসন করা প্রথম আফগান শাসক কারা ছিল? তারা হচ্ছে লোদিরা। এবং লোদি বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন বহুলুল খান লোদি। লোদি পরবর্তীতে 1526 সালে গিয়ে লোদি বংশের অবসান ঘটে। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি, যিনি সুলতানি যুগ তথা লোদি বংশের শেষ শাসক ছিলেন, তাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তো এই বংশটা 1451 থেকে 1526 সাল পর্যন্ত দিল্লিতে কিন্তু শাসন করেছিল। জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? ভারতের পশ্চিমবঙ্গের একটা ট্যুরিস্ট স্পট জয়ন্তী পাহাড়। এই জয়ন্তী পাহাড়টা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জয়ন্তী পাহাড়টা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? আলিপুরদুয়ার জেলায় আছে। আলিপুরে বক্সা এবং জয়ন্তী পাহাড় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটি আলিপুরদুয়ার জেলাতে আছে। রশিদ আলী দিবস কবে পালন করা হয়? রশিদ আলী দিবসটা কবে পালন করা হয়েছিল? আচ্ছা, রশিদ আলী কে ছিলেন? রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ ফৌজের কমান্ডো বা ক্যাপ্টেন। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন। চলো, সো রশিদ আলী ইনি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিলেন। এবং তোমরা নিশ্চয়ই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার জাপানের হারের পরে আজাদ হিন্দ ফৌজ কিন্তু তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং তারপরে কি হয়, দিল্লির লালকেল্লাতে যারা আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে নিয়ে একটা ট্রায়াল হয় বা একটা বিচার হয়েছিল লালকেল্লাতে। সো এই বিচারে রশিদ আলীকে 7 বছর জেল দেওয়া হয়। 7 বছর তাকে জেল দেওয়া হয়। এর প্রতিবাদে কিন্তু সমগ্র ভারতের বিভিন্ন স্থানে রশিদ আলী দিবস পালন করা হয় এবং তীব্র একটা আন্দোলন সৃষ্টি হয়। সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1946-এ রশিদ আলী দিবসটা পালন করা হয়েছিল বা এই দিনে পালন করা হয়। মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? এটাও কিন্তু একটা আমাদের ভারতের খুবই উল্লেখযোগ্য একটা স্থান, মণিকরণ উষ্ণ প্রস্রবণ। এখানে তোমার হচ্ছে প্রচুর কিন্তু ভক্ত বা যাদেরকে বলা হয় তোমার বিভিন্ন ট্যুরিস্ট, তারা কিন্তু ঘুরতে যান এই মণিকরণ উষ্ণ প্রস্রবণে। এখানে মন্দির আছে, শিখ ধর্ম অবলম্বী এবং হিন্দু ধর্ম অবলম্বীদের মন্দির অবস্থিত আছে মণিকরণ উষ্ণ প্রস্রবণ। সেই মণিকরণ উষ্ণ প্রস্রবণটা হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, এটা হিমাচল প্রদেশে তীর্থযাত্রীরা বিভিন্ন এখানে গিয়ে থাকেন। প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলে? আচ্ছা, ম্যানচেস্টার শহরটা এটা ইংল্যান্ডে অবস্থিত এবং ম্যানচেস্টার শহরটা কিন্তু কাপড় উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। সো সেই কারণে বিশ্বের অন্যান্য স্থানে কাপড় উৎপাদনের জন্য বিখ্যাত বিভিন্ন স্থানকে কিন্তু ম্যানচেস্টার ঘোষণা করা হয়। সেখানে অ্যান্সার হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার বা পূর্বের। প্রাচ্য মানে হচ্ছে পূর্বের, ঠিক আছে, বা ইস্ট। পূর্বের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা বলা হয়ে থাকে ওসাকাকে। ওসাকা হচ্ছে জাপানের একটা শহর। এটা জাপানের একটা শহর হচ্ছে ওসাকা। এখানে অনেকে আহমেদাবাদ করছিল, তাদের জন্য বলি আহমেদাবাদ অ্যান্সারটা কি হবে? আহমেদাবাদটা হচ্ছে এটা ভারতের ম্যানচেস্টার, নট পূর্বের। পূর্বের বললে হবে ওসাকা, আর ভারতের বললে কিন্তু হচ্ছে এই আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, মনে থাকবে। তারপরে কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার হিসাবে পরিচিত। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর ম্যানচেস্টার বলা হয়ে থাকে, তাই না? পরের প্রশ্ন দেখি আমরা। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা সকলে একদমই কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। পেটিএম পেমেন্টস ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি? পেটিএম পেমেন্টস ব্যাংক এর বর্তমান এমডি, ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বা কার্যনির্বাহী কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হচ্ছে এটা অরুণ কুমার বানসাল।
কাঁচের সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিডটি এখানে, কোনটি কাঁচের সাথে বিক্রিয়া করে এবং সেটা কাঁচের সঙ্গে বিক্রিয়া করার জন্য কিন্তু তাকে কাঁচের পাত্রে রাখা হয় না। সেই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে কোন অ্যাসিডটি বা কোনটিকে, কোন যৌগটিকে কাঁচের পাত্রে রাখা হয় না। অ্যান্সার হচ্ছে এখানে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, HF। ওকে, এছাড়া নাইট্রিক অ্যাসিড, HCl এবং আরেকটু হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো কিন্তু কাঁচের পাত্রেই রাখা হয়। আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোথায় আছে আরাবল্লী পর্বতমালাটা? আরাবল্লীটা হচ্ছে প্রাচীন প্রাচীন ভঙ্গিল পর্বত একটা, তার সঙ্গে আরাবল্লী পর্বতটা হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত। এটা আগে একটা ভঙ্গিল পর্বত ছিল, কিন্তু প্রাকৃতিক শক্তির দ্বারা সময়ে সময়ে এটা একটা ক্ষয়প্রাপ্ত পর্বতে পরিণত হয়েছে, বা অবশিষ্ট পর্বত হিসাবে এটা কিন্তু পরিণত হয়েছে। আরাবল্লী পর্বতটা এটা আছে কোথায়? এটা রাজস্থানে আছে, রাজস্থান রাজ্যে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরটা কি? সর্বোচ্চ শিখর কি? আরাবল্লী পর্বতের মাউন্ট আবু পাহাড়ে অবস্থিত গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক, যেটাও কিন্তু রাজস্থানে আছে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করা কথা বলা হয়েছিল? আচ্ছা, কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল বা গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, ক্রিপস মিশন নাকি ওয়াভেল? গণপরিষদ কেন গঠন করা হয়েছিল? সংবিধান রচনা বা আমাদের ভারতকে একটা কিন্তু সার্বভৌম কান্ট্রি হিসাবে, একটা স্বাধীন দেশ হিসাবে গড়ে তোলার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোর প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু গণপরিষদের একটা দরকার ছিল, যারা আমাদের ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের সংবিধান ইত্যাদির কিন্তু গ্রহণ বা ইত্যাদি পিছনে কাজ করেছিল। সো এই গণপরিষদ এটা গঠন করা হয়েছিল ক্যাবিনেট মিশনের সহযোগিতায়। ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিল, ঠিক আছে। সো 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশনটা 1946 সালে ভারতে আসে এবং তারা ভারতে আসার পরে 1946 সালে নভেম্বরে কি হয়? গণপরিষদ গঠন হয়। আচ্ছা, সো গণপরিষদটা কবে গঠন হয়? 1946 গঠন হয়েছিল। ওকে, আর ক্যাবিনেট মিশন 1946 আসে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কোনটি এখানে? দুর্দান্ত একটা প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। গ্রিন হাউস গ্যাস, রাইট অ্যান্সার হচ্ছে এখানে সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস নয়, এটা একটা দূষক, কিন্তু এটা গ্রিন হাউস বা উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো কিন্তু এর হাত নেই। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার EAM কোন জায়গায় মৈত্রী উদ্যান উদ্বোধন করলো? ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে বর্তমান বা বিদেশ মন্ত্রী যিনি, তিনিই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, একই বিষয়। কে? তিনি হচ্ছেন জয়শঙ্কর, সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ওকে, এবারে দেখো কোথায় মৈত্রী উদ্বোধন করলো মৈত্রী উদ্যান? সেটা হচ্ছে পোর্ট লুইস। পোর্ট লুইসটা কোথায়? এটা মরিশাসের, ভারত মহাসাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র মরিশাস, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে, মরিশাসের রাজধানী। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 30টি প্রশ্নের ভিতরে তুমি কত অ্যান্সার করেছো অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে যাবে। আশা করব তোমরা সকলে ক্লাসটিতে যারা ছিলে তারা কমেন্ট করবে এবং ক্লাসটি সম্পর্কে তোমার ফিডব্যাক জানাবে। ভালো থাকবে সকলে। এখনো যদি TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে। টাটা, বাই।